নমস্কার বন্ধুরা। আচ্ছা বলুন তো, আপনাদের জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যে আপনি একটা সাধারণ কাজের জন্য গিয়েছেন আর এমন এক অদ্ভুত মানুষের পাল্লায় পড়েছেন যিনি টেবিলের তলায় বসে ঘর সংসার পেতেছেন? আপনাকেও সেখানে হামাগুড়ি দিয়ে ঢুকে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন আর জীবন বীমা করাতে গিয়ে খোদ যমদূতকে পর্যন্ত টেক্কা দিচ্ছেন? তো আজ আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের অমর জাদুকর শিবরাম চক্রবর্তীর এক অসামান্য হাসির গল্প, বিমানুষিক ব্যবহার। যেখানে বীমা এজেন্ট আর খদ্দেরের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছালে তাকে বিমানুষিক বলা যায়, তার এক দারুণ হুল্লোড়পূর্ণ দৃশ্য অপেক্ষা করছে আপনাদের জন্য। তো আর দেরি কেন, চলুন ডুব দেওয়া যাক শিবরামের সেই পাগলপাড়া দুনিয়ায়। স্যার হরিশরণের মাথায় একটু ছিট আছে, খবরটা আমার শোনা ছিল, কিন্তু তার চোটে যে তিনি ছিটকে অদ্দূর অবধি গড়াবেন তা আমি ভাবতেও পারিনি। দেখলাম কি যে তিনি টেবিলের তলায় গিয়ে পড়েছেন, হামাগুড়ি দেওয়া অবস্থায় তাকে আমি দেখতে পেলাম। তো সেই অবস্থাতেই তাকে আমার নমস্কারও জানাতে হলো। কাজের খাতিরে বিশেষ করে যে ধরনের কাজ নিয়ে গেছি তাতে কিন্তু গোড়াতেই ভাব জমাতে হয়, আর ভাব না জমলো তো সমস্তটাই মাটি। কাজেই আমাকেও সেই মাটি নিতে হলো। তার পদাঙ্ক অনুসরণ করে আমিও আমার হাঁটু আর হাতের উপর ভর দিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। ছিটগ্রস্তকে খুশি করতে হলে নিজের ছিটের জামার দিকে নজর দিলে তো চলে না। নিজেকে ছিটিয়ে নিয়ে হামাগুড়ি দিয়ে আমি তার দিকে এগোলাম। না, না, উঠবেন না, উঠবেন না। আপনাকে কষ্ট করে উঠতে হবে না। তার নড়ার মুখেই আমি চড়াও হয়েছি। আপনি যেমনটি আছেন তেমনটি থাকুন। এই তো বেশ। টেবিলের তলায় বসে কথা কইতে আমি ভালোবাসি। তো আমার কথায় তিনি যেন একটু অবাক হলেন বলেই মনে হলো। কিন্তু মনে, মনে যে তিনি খুশি হয়েছেন তা কিন্তু আমি টের পেলাম। আমার মনেও হাসির ঢেউ উঠল। কাজের অর্ধেকটা যে হাসিল হয়েছে তাতে আর কোনো ভুল নেই। মাঝারি সাইজের গোলালো টেবিলটাকে প্রশস্তই বলতে হয়। তলায় অঢেল জায়গা। দুটি চতুষ্পদের পক্ষে যথেষ্টই। মোর দ্যান ইনাফ। তার ভেতরে থেকে লাফ মারা অবশ্যই যায় না। তবে ৪ হাতে পায়ে ভর দিয়ে দুজনাই অনায়াসে সেখানে বসতে পারে। আর হামাগুড়ি দিয়ে ঘোরাফেরা করাও খুব একটা কঠিন সেরকম নয়। তা আমি বললাম কি, আপনি আরাম করে বসুন। একবারে ভগবান বুদ্ধের মতন পদ্মাসনে।" আমি বুদ্ধি খাটিয়ে কথাটা বলেছিলাম। মহৎ লোকের কাছেই মহত্র দৃষ্টান্ত স্থাপন করতে হয়। কিন্তু তিনি আমার কথার কোনো জবাব না দিয়ে কেবল চোখ বড়, বড় করে আমার দিকে চেয়ে রইলেন। বোধহয় মনে, মনে আমার বুদ্ধির তারিফই করছিলেন। "ও, পদ্মাসন কাকে বলে আপনি জানেন না বুঝি? ওটা হলো একটা যোগের আসন। এই দেখুন, এই দুটি পা এইরকমভাবে মুড়ে বসতে হয়।" বলে আমি তাকে আসনটা দেখালাম। যদিও পদ্মাসন দেখানো নেহাত চারটিখানি কথা নয়। দেখা দেখে ৩ বার আমাকে উল্টে পড়তেও হলো। তবুও কোনো রকমে কষ্টে সৃষ্টে নিজেকে পদ্মা আসনে স্থাপিত করে বললাম, "এই দেখুন, এভাবে বসলে মনোযোগ খুব গাঢ় হয়। হাত-পা পরস্পরের সঙ্গে প্লাস হয়ে দেহ মনের মনোযোগ হয় কি না?" তা তখন তিনিও চতুষ্পদাসন ছেড়ে আমার মতোই পদ্মাসন হলেন। দুজনে মুখোমুখি পদ্মাসনাসীন হবার পর সে একটা সিন হলো বটে, একেবারে দেখবার মতোই। কেমন? এখন বেশ আরাম পাচ্ছেন তো? হ্যাঁ, পাবেনই, পাবেনই। ও পেতেই হবে। তো এইভাবে রোজ যদি কিছুক্ষণ বসে থাকতে পারেন, তাহলে দেখবেন কেবল আপনারই আরাম নয়, আপনার রোগ ব্যাধিও সব আরাম হয়ে গেছে। তিনি কিন্তু কিচ্ছু বললেন না। তার মনোভাব থেকে আঁচ পেলাম যে তিনি বোধহয় ভয়ানক আরাম পাচ্ছেন। কিন্তু তিনি আরাম পেলেও আমার এমন খারাপ লাগছিল যে কি বলবো? ঘাড়, মাথা, হাত, পা, শিরদাঁড়া সব এমন টনটন করছিল। নাহ, পদ্মাসনটা বেশিক্ষণ আমার পোষাবে না।
এখনই হয়তো পদ্মকে ছেড়ে গদাই হয়ে গদাসনে শটান হয়ে পড়তে হবে, শুয়ে পড়তে হবে ভুঁয়ে, গদাঘাতে যেমনটা হয়ে থাকে আর কি। তাই তাড়াতাড়ি বিমাপত্রটা পকেট থেকে বের করে স্যার হরিশরণের হাতে আমি দিলাম। তো কাগজখানার দিকে তিনি বেশ একটু সন্দিগ্ধ নেত্রে তাকালেন। তার সন্দেহ দূর করার জন্য আমি বললাম, ও আপনাকে কিচ্ছু দেখতে হবে না। আমাদের কোম্পানির মতন বিমার হয় না মশাই। এক বিমায় একই প্রিমিয়ামে একাধারে আপনার বাড়িঘর, বিষয় আশয়, জীবন মরণ সব কিচ্ছু সুরক্ষিত হয়ে যাবে। আমাদের কাছে বিমা করে যদি আপনি মারা যান, ভগবান না করুন, তাহলে মোটা একটা টাকা তো পাবেনই। এমনকি যদি বেঁচেও থাকেন, তাহলেও মোটামুটি মারবেন। আমাদের কোম্পানিতে বিমাটি করার পরে ধরুন যদি আপনার বাড়িতে আগুন লাগে, কি সর্বস্ব চুরি যায়, কিংবা বাড়িতে ডাকাত পড়ে, কি খুন হন, কিংবা রেলে কলিশন হয়ে ভগবান না করুন, ধরুন হাত পা কাটা পড়ে, কি আপনি অক্কা পান, সেই সব অভাবিত আপদ-বিপদ, সপাক, বিপাক, দুর্যোগ, দুর্ঘটনা, দৈবাৎ কি মানবিক, তার সব কিছু থেকে রক্ষা পাবার ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের এই পলিসিতে। এমনকি আপনি যদি এরোপ্লেন উল্টে বিমানবহর দেখাতে গিয়ে সবে আমি বিমানবহরে গিয়ে পড়েছি, এমন সময়ে তার খানসামা চায়ের ট্রে হাতে করে হাজির হলো। আমি তাকে ঢুকতে দেখলাম টেবিলের তলা থেকেই। আর দেখেই সে দোরগোড়া না পেরোতেই আমি তাকে চোখ টিপে দিয়েছি। সমঝদার মানুষ, সহজেই বুঝতে পারল। কর্তার মাথার ছিট তো তার অজানা নয়। তাঁর ধরাশায়ী দশা দেখে প্রথমে তার ভুরু কপালে উঠলেও সে ভ্রুক্ষেপ না করেই এগিয়ে এলো। ট্রে হাতে টেবিলের ধারে এসে দাঁড়ালো। আপনার চা কি এখানেই দেব হুজুর? সে শুধালো। মানে এই টেবিলের তলাতেই? কর্তা আমার দিকেই তাকালেন। আচ্ছা তুমি কি বলো? হ্যাঁ, তার মন্দ কি বলুন না, টেবিলের তলাই তো ভালো। আমি তাকে উৎসাহ দিই। আর টেবিলে বসে চা খাওয়ার চেয়ে তার তলায় খাওয়া আরও কিন্তু বেশি মজার। বাড়িতে তো আমি তাই খাই মশাই। খালি শুধু চাই নয়, ডাল, ভাত, তরকারিও এসব আমি টেবিলের তলাতেই বসে খেয়ে থাকি। তো যাতে উনি খুশি হন তাতে আমি রাজি। ওকে মেজাজে রাখাই তো আমার কাজ। লাখখানেক টাকার বীমা যদি ওকে দিয়ে করাতে পারি আজ, তাহলে টেবিল কেন, তক্ত বসে তলায় বসে খাওয়াও আমার পক্ষে কিচ্ছু শক্ত নয়। মোটা কমিশনের লাভটাও তো দেখতে হয়। তো খানসামা চায়ের ট্রে টেবিলের পায়ের কাছে রেখে দিয়ে চলে গেল। আমি হামাগুড়ি দিয়ে ঘুরে ফিরে চা, টোস্ট ইত্যাদি পরিবেশনে লাগলাম। তাকে দিলাম, নিজেও নিলাম। তো এমনি করে টেবিলের তলায় বসে চা খাওয়াটা একটু বিসদৃশ্য দেখায় না? তিনি বললেন, তার সোনের মতো সাদা দাড়িতে হাত বুলোতে বুলোতে। কেন বিসদৃশ্য কেন? টেবিলে বসে যদি খেতে পারি, তো টেবিলের তলায় বসেই বা খেতে দোষটা কি? টেবিলের তলাটা তো কিছু ফেলনা নয় বলুন না, কিছু বাণিজ্যটা তো ভেসে আসেনি। তবে হ্যাঁ, এর চেয়েও আরও ভালোভাবে খাওয়া যায় টেবিলের উপরে। টেবিলের উপরে যদি বসে খান, বসে তো বটেই, এমনকি আমি টেবিলের উপরে শুয়েও খেয়েছি, খেয়ে দেখেছি, খাসা খেতে। ও বটে বটে, তিনি সাগ্রহে শুধলেন। আচ্ছা শুনি তো আরো। দেখুন, টেবিলের উপরে খাওয়া আর শোয়া দুই কিন্তু বেশ উপাদেয়। টেবিলের তলায় তো শোয়া যায়ই, আর সেখানে মশারি খাটাবার কোনো দরকারও পড়ে না। মাথা খাটিয়ে আমাকে বলতে হয় যে কেবল টেবিলের চারধারে চারটে গামছা কি তোয়ালে ঝুলিয়ে দিলেই তো হয়ে গেল। তা আপনি কোনো শুয়েছেন টেবিলের তলায়? আমি? না। তিনি ভুরু কুঁচকে বললেন, কখনো শুয়েছি বলে তো স্মরণ হয় না। তবে হ্যাঁ, পরীক্ষা করে দেখতে পারি। ও দেখবেন? হ্যাঁ, কিন্তু একবার শুলে আর কিন্তু জীবনে ভুলতে পারবেন না। এমনি ধারা নানান কথায় ভুলিয়ে ভালিয়ে একসময়ে এমন অবস্থায় তাকে আনলাম যে তিনি নিজের থেকেই এক ফাঁকে কলমটা তুলে নিলেন। কলমটা টেবিলে কোণেই পড়েছিল। কলমের নিবের দিকে তাকিয়ে চকিতের জন্যই মনে হলো তার চোখের আলো যেন নিভে এলো। মুখটা একটু আঁধার হলো যেন। কিন্তু সে পলকের জন্যেই। তারপরেই আমি সেই পলকের মধ্যেই আমার বীমাপত্রটা এগিয়ে দিয়েছি।
আর কি বলবো মশাই, সঙ্গে সঙ্গেই তিনি খসখস করে সই করে দিলেন। পরদিন আপিসে যেতেই ম্যানেজার আমার ঘরে আমার ডাক পড়ল। তিনি শুধলেন, মানে বেশ গম্ভীর মুখে শুধলেন, স্যার হরিশরণের সঙ্গে তোমার কি হলোটা কি? হ্যাঁ, চমৎকার হলো স্যার, চমৎকার। আমি সগর্বেই জানালাম। হ্যাঁ, লাখ টাকার বিমা তিনি করেছেন, এই দেখুন না। কিন্তু বিমাপত্রটা তিনি দেখেও দেখলেন না, তার মুখ তেমনি গুম হয়ে রইল। স্যার হরিকে লাখ টাকায় লটকানোর এত বড় খবরটাও যেন তার কাছে কিছুই নয়। টেবিলের থেকে একটা চিঠি নিয়ে তিনি বললেন, তোমার কাছ থেকে এমনটা আমি আশা করিনি। এমনটা? তার মানে? অমরবাবুর মুখের দিকে আমি তাকালাম। লাখ টাকার বিমাটি বাগিয়ে এখন বুঝি পাওনা কমিশনটা আমায় না দেওয়ার মতলবেই এইসব ছুতনাতা? দাঁওটা মারবার পর আমাকে এইভাবে দাও মারা? আমাদের অমরদার দা রূপে এই আত্মপ্রকাশ? বলি, গাঁজা ফাঁজা কি ভাঙটাং কিছু টেনে গেছিলে নাকি স্যার হরির কাছে? দায়ের মতোই গোপন ভাব তার মুখে ফুটে উঠল। এই দেখো, এই দেখো তার চিঠি। চিঠিখানা তিনি আমার দিকে ছুঁড়ে দিলেন। তাতে লেখা আছে, মহাশয়, গতকাল আপনাদের কোম্পানির লাখ টাকার যে বিমাপত্রে আমি সই করেছি, এতদ্বারা তা নাকচ করলাম। আপনাদের যে প্রতিনিধিকে আমার কাছে পাঠিয়েছিলেন, তার ন্যায় বদ্ধ উন্মাদ আমি কক্ষনো দেখিনি। টেবিলের তলায় বসে এসে কথা কইতে লাগলো, চা খেলো সেখানে বসেই, আগড়ম বাগড়ম আবোল তাবোল এমন সব বকতে লাগলো যার কোনো মাথা মুন্ডু হয় না। কি করি, পাগল লোকের পাল্লায় পড়েছি। বাধ্য হয়েই বিমাটি সই করে দিলাম। না করলে যদি সে ক্ষেপে গিয়ে আরও কিছু কাণ্ড বাঁধিয়ে বসে, মেরে বসে, কি কামড়ে দেয়, সেই ভয়। চিঠির শেষে তিনি লিখেছেন, হাতের লেখাটা খারাপ হলো, তার জন্য মার্জনা করবেন। কলমটা মাটিতে পড়ে গিয়ে নিবটা ভোঁতা হয়ে গেছে, সেই জন্যই এরকম হলো। কলমটা কাল পড়ে যাওয়ার পর কোথায় গেল খুঁজতে যেই না টেবিলের তলায় নেমে দেখছি, আপনাদের ওই পাগলা লোকটা ঠিক সেই সময়টিতেই এসে হাজির হলো। কাউকে কোনো খবর না দিয়ে, কিচ্ছু না জানিয়ে একেবারে হুপ করে এসে হাজির। তো যাই হোক, এই রকমের এজেন্ট যদি আপনাদের আরও থাকে, হ্যাঁ, তাহলে আর দেখতে হবে না। ও দেখতে না দেখতেই আপনার কোম্পানিকে পাত্তারি গুটোতে হবে। যা কষ্টকাল পেয়েছি, তার দুঃখে স্পষ্ট কথাগুলি বললাম, কিছু মনে করবেন না। নমস্কার। ইতি ভবদীয় শ্রী হরিশরণ রায়, কে.টি। কে.টি পর্যন্ত পড়ার পরে আর আমি সেখানে দাঁড়ালাম না, কেটে পড়লাম সেই দণ্ডেই। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।